জামাত শিবির কি জিনিস, স্পেশালি শিবির কি জিনিস? বিএনপি ক্ষমতায় আসলেও ভোটে জিতলেও অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। বিএনপি দল শপথ নেওয়ার আগেই তাদের পতন শুরু হয়েছে। জামায়াত যুদ্ধের ঘোষণা দিয়েছে আজকে। জনাব তারেক রহমান, তাদেরকে আপনি স্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়া রাজনীতি বাংলাদেশে চলবে না। আজ বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। মন্ত্রী হয়েও মহাবিপদে তারেক রহমান। চাঁদাবাজি দুর্নীতির পথ বন্ধ করে দিল জামায়াত। প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতার দিন শেষ। হ্যাঁ ভোটের বিজয়ী টেনে ধরবে সরকারের লাগাম। ৩০টি আসনে অনিয়মের অভিযোগ এনে ফের ভোট গণনা করতে আইনি পদক্ষেপ নেবে জামায়াতে ইসলাম। বাগুরবাজার যারা দখল করে খাইতেছেন, হৃষ্টপুষ্ট আছেন, এই সপ্তাহে আপনাদের শেষ বাজার। আল্লামা মামুনুল হক সাহেবের ঢাকা 13 আসনে নতুন করে ভোট গণনা করা হবে সিদ্ধান্ত নিয়েছে ইসি। আমরা অপেক্ষা করি কতটুকু তারা নতুন করে ভোট গণনা করছেন। ভোটের মাধ্যমে জামাত ইসলাম জয়লাভ করছে, আর ফলাফল চুরির মাধ্যমে বিএনপি সরকার গঠন করতেছে। হেরে গিয়েও এমপি হচ্ছেন পাটোয়ারি, সংসদে গিয়েও শান্তিতে নেই মির্জা আব্বাস। হেরে গিয়েও মির্জা আব্বাসের গদি রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবার শোনা যাচ্ছে মির্জা আব্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে যেতে পারেন বাঘা নেতা নাসিরউদ্দিন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তারেক রহমান কি ভাবছেন? প্রিয় দর্শক, দ্বাদশ শ্রেণী নির্বাচনে 11 দলের যে ঐক্যজোট ছিল তারা কিন্তু পরাজয় গ্রহণ করেছেন, এবং পরাজয় গ্রহণ করার পরে কিন্তু এখন বর্তমান সময়ে এসে তারা সংসদের প্রার্থী হতে যাচ্ছে বা উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট মন্ত্রী পরিষদের সদস্য হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এটা কিভাবে সম্ভব তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কবে ক্ষমতা হস্তান্তর করবে, নতুন রাষ্ট্রপতি কে হবে, এ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মধ্যে উপস্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন, সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জামাত শিবির কি জিনিস, স্পেশালি শিবির কি জিনিস? বিএনপি ক্ষমতায় আসলেও ভোটে জিতলেও অক্ষরে অক্ষরে টের পাচ্ছে, এবং সারা বাংলাদেশে জামাত শিবিরের নেতাকর্মীদের জন্য এটা একটা বিরাট সুখবর যে শিবির আছে, আপনাদেরকে কেউ নির্যাতন করতে পারবে না। তারেক রহমান লাইনে চলতে বাধ্য হবে, ঘাট ধরে বিএনপিকে সঠিক লাইনে দেশ চালাতে বাধ্য করবে শিবির। শিবিরকে আওয়ামী লীগের মতো নির্মূল করতে চাইবে, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিতে চাইবে, ছাত্র সংসদ অকার জোগাড় করতে চাইবে। তারেক জিয়ার মসনদ থাকবে না, দেশ চালাতে পারবে না, সরকার থাকবে না। অতএব শিবির যেভাবে জেগে উঠেছে, জামাত যেভাবে জেগে উঠেছে, কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে যেভাবে ভূমিকা পালন করা অলরেডি শুরু করেছে, যেভাবে জামাত শিবিরের জনপ্রিয়তা এতদিন যা ছিল বিরোধী দলে যাওয়ার পর থেকে বেড়ে যাচ্ছে, সারা দেশে বিএনপি সন্ত্রাস দেখে মানুষ বিএনপির প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এবং এর প্রতিবাদে জামাত শিবিরের যে কার্যকর রোল, তাতে রাস্তা একটাই, জামাত এবং শিবির সংসদের বাইরে ক্যাম্পাসে রাজপথে বিএনপিকে সকল অপকর্ম থেকে বিরত থাকতে বাধ্য করবে। এত সোজা না, হাসিনার মতো নৃশংসতা জুলুম কেউ করতে পারবে না। আইনের শাসন নিশ্চিত করতে হবে, নইলে ক্ষমতায় থাকবে না। বাংলাদেশ উত্তাল হয়ে যাবে মুহূর্তের মধ্যেই, পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে যদি হামলা বন্ধ না হয়। এবং আমি আবারও বলছি, আমি দেখাবো যে শিবির কি করেছে, বুঝবেন। এত সোজা না, আপনি দেশ চালাবেন, যা ইচ্ছা তা করবেন, ক্ষমতা এসেছেন, আর জনশক্তি জামাত শিবির এনসিপির উপর হামলা করবেন। আমি একটা কথা বলে দিই, এখন পর্যন্ত যারা হামলা করেছেন বা থ্রেট দিয়েছেন প্রত্যেকের নাম আমরা লিখে রেখেছি। এই বিএনপি সরকারের মাধ্যমে আপনাদেরকে অ্যারেস্ট করানো হবে, এই বিএনপি সরকারের মাধ্যমেই তোমাদের মতো সন্ত্রাসীদের সাইজ করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জামাত শিবির যারা করে তারা দেশের নাগরিক, বিএনপি যারা করে দেশের নাগরিক, সমান মর্যাদা নিয়ে থাকবে। সরকারকে আমি যে এনসাফের কথা বলছি, এটা বাধ্য করতে শিবির অসাধারণ ভূমিকা পালন করছে। দর্শক, এনসিপি শিবির আছে, জামাত আছে, চিন্তা নাই। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নির্বাচনের পর প্রথম দিন শুক্রবার কিছু হামলা হয়েছে, শনিবার সকালেও কিছু হামলা হয়েছে, এবং বিএনপি নিজেরা নিজেদের লাশ ফেলেছে সোফার 3টা। প্রত্যেকটার জবাব নেওয়া হবে। অলরেডি তারেক রহমানের নড়াচড়া শুরু হয়ে গেছে। আমরা বাধ্য করছি তারেক রহমানকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে। এখন পর্যন্ত যেহেতু তার ক্ষমতায় নয়, এখন পুলিশ অ্যাকশনটা কিন্তু ইউনূস সরকারের পক্ষ থেকে আসতে হবে। কিন্তু তারপর প্রশাসন কার্যত বিএনপির কথাই চলে। বিএনপি সংশ্লিষ্ট এমপি যদি অ্যাকশন নেয়, ওই যে একজন এমপি একটা এক্সাম্পল সেট করেছে, কিন্তু মিডিয়াগুলো এখানে ব্ল্যাকআউট, মিডিয়াগুলো এগুলো প্রচার করছে না। কিন্তু একজন এমপি 5 জন বিএনপি সন্ত্রাসীকে, বিএনপির একজন এমপি 5 জন বিএনপি সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে, এটা মিডিয়া প্রচার করছে, কিন্তু হামলা করছে এটা প্রচার করছে না। অতএব দর্শক, বাধ্য হবে সব মিডিয়া দিয়ে সব সাইজ করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেশ চালাতে হলে, ক্ষমতায় থাকতে হলে বাধ্য হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, নইলে ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে আমরা দিব না, জুলুম করে থাকতে পারবে না, গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। ক্ষমতা এসেছে না, আপনার ক্ষমতা এটা টিকিয়ে রাখতে পারবেন জনগণ জেগে উঠলে? আর আপনার কিসের সরকার? আপনার তো অল্প একটু ব্যবধানে জিতেছেন, সামান্য ব্যবধান জিতেছেন, চুরি করে আসন নিয়েছেন অনেকগুলো, কিন্তু ভোটের ব্যবধান তো অল্প। অতএব শক্তি দেখাতে যাই, নাম সালা সব যাবে। আমরা চাই তারেক রহমান একটা সুন্দর বাংলাদেশ চালাক,
বিএনপি জামাত সবাই মিলেমিশে একটা সুন্দর দেশ, 5 বছর এই নির্বাচনটা থাকুক, 5 বছর পর আবার নির্বাচন, মাঝপথে যেন নানা যারা দাওয়া না লাগে, উল্টাপাল্টা করবেন তো চলে যেতে হবে। আওয়ামী লীগ তো ভারতে পালিয়েছে, আপনারা ভারতে পালাতে পারবেন না। ক্ষমতা এসে বিএনপি আরো বেশি ঝুঁকিতে পড়েছে, কারণ উল্টাপাল্টা করলে গণঅভ্যুত্থান হবে, গণঅভ্যুত্থান হলে কিন্তু আওয়ামী লীগের মতো মাইতে হবে। ক্ষমতার বাইরে তো আপনাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সম্ভাবনা ছিল না। অতএব এই নির্যাতন বন্ধ করেন। এবার দেখেন জামাত শিবির সবকিছু ডকুমেন্টেশন করেছে, সারা বাংলাদেশে প্রত্যেকটা হামলা লিপিবদ্ধ করে জামাত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানিয়েছে। শিবির বিশেষ করে ডাকসু অতীতে ফিরে আসবে না। দলিল দেখেন, অতীতে ক্ষমতায় আসার সাথে সাথে বিশ্ববিদ্যালয় হল সব দখল করতো আর বিরোধীরা নেমে যেত। আর এবার বিএনপি ক্ষমতা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল সেরকমই, এখন পর্যন্ত দখল করতে যেতে পারবে না। শিবির জানিয়ে দিয়েছে, দেখেন ডাকসু জানিয়ে দিয়েছে, হল দখল করতে এলে প্রতিহত করা হবে। ডাকসু বিপি যাও তোমরা হল দখল করতে দেখি, হল দখল করবা, কিচ্ছু পারবে না, যেরকম আছে সেরকম থাকবে। শিবির রাজনীতি করবে, ছাত্রদল রাজনীতি করবে, প্রত্যেকের অধিকার পাবে। হল চলবে এখন যেরকম প্রশাসনের অধীনে চলে, হলে কে উঠবে না, কে থাকবে কি থাকবে না, হলের সিট কারা পাবে পুরোপুরি প্রশাসন দেখবে, কোনো ছাত্রদল শিবির ডাকসু মাকসু কেউ না। এটা হল প্রভোস্ট, হল টিউটোরিয়াল যারা আছে তাদের কাজ। অতএব ছাত্র নেতা, তুমি ছাত্রদলের সভাপতি হও না জান তুমি চ্যাটের বাল হও, তাতে কি? তোমার ছাত্রত্ব নাই, তুমি হলে থাকতে পারবে না। শিবিরের সভাপতি হওয়া তুমি জানো না কেন? তোমার ছাত্রত্ব নাই, তুমি হলে থাকতে পারবে না। হলে থাকবে বৈধ স্টুডেন্ট। কোন স্টুডেন্টকে রাজনীতি করতে মিছিলে যেতে বাধ্য করবে একটা ঘটনা হলে তাই আমার মসনদ নিয়ে কাপড় হবে। অতএব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা করছে যে এটা তারা দখল করবে, কোনো দখল চলবে না, ক্ষমতা টিকবে না। অতএব ক্লিয়ার কথা, ডাকসু বিবি হল দখল করতে হলে প্রতিহত করা হবে। দখল করবে লোক আছে, ছাত্র আছে, নাই, প্রশাসন নিয়ে করবে, সেই যুগ আসবে না। অতএব আমরা কঠোর কথা বলে দায়িত্ব গ্রহণ আগে সতর্ক করে দিচ্ছি, দায়িত্ব গ্রহণ করার পর এগুলো চলতে থাকলে এক বিন্দু পরিমাণে লেট করা হবে না, রাজপথে নামা হবে। সংসদের বাইরে আপনারা প্রতিবাদের মুখে পড়বেন, প্রতিরোধের মুখে পড়বেন, এরপরে আপনাদের ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হবে। আর এরকম করে আপনারা পারবেন না, গণঅভ্যুত্থান করে যাবে। কারণ দেশের অর্থনীতির অবস্থা খারাপ, হাসিনা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, দেশ ধ্বংস করে দিয়ে গেছে হাসিনা। সেই জায়গায় যদি দেশটাকে সত্যিকার এগিয়ে নিয়ে যেতে হয়, দেশটাকে টিকিয়ে রাখতে হয়, মানুষের কল্যাণ, মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে হয়, বিএনপির যে ইশতেহার সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সব দখল বাদ দিয়ে আইনের শাসন নিশ্চিত করে বিএনপি জামাত সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য প্রধান শর্ত বিএনপির সন্ত্রাস ছাড়তে হবে, চাঁদাবাজি দুর্নীতি ছাড়তে হবে। অতএব এই যে ডাকসুর যে সংবাদ সম্মেলন এবং ছাত্র শক্তিও মানে এনসিপির ছাত্র সংগঠন তাও সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে, কঠিন বার্তা দিয়েছে। এবং জামাতের যে বিরোধী দল হিসেবে যে মুখ শুরুতে এবং অন্যায় যেসব আচার আচরণ হচ্ছে, বিভিন্ন হামলা তার বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, এবং তারেক রহমান নিজে আমি জেনে বলছি অলরেডি বলেছেন যেগুলো বন্ধ করতে হবে টেনিগস, কারণ ক্ষমতা আসার আগে তো কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে। ডাকসুর এই হুঁশিয়ারি এটা জামাত শিবিরের মাঠ পর্যায়ে যারা দাঁড়িপাল্লার ভোটার, আপনি যে ভোটার হন না কেন, বিএনপির বিদ্রোহী হোক আর যাও, যেমন এখন কিন্তু 3 জন নিহতের ঘটনা এটা কিন্তু বিএনপি, জামাতের শিবির কেউ না, বিএনপিকে মেরেছে। তো এগুলো নিয়ে ডাকসুর কথা বলবে, এগুলো জনগণের ডাকসুর যে ভূমিকা, ফরহাদ এবং সাদিক কেন্দ্রের সংবাদ সম্মেলন, এগুলো এদেশের জনগণের জীবনের নিরাপত্তা দিবে। অতএব আপনাদের জন্য সুখবর, টেনশন কিছু নাই। এখন 2-1টা গালি দিয়ে একটু সহ্য করেন, জাস্ট নামটা মনে রাখেন, কেউ ছাড় পাবে না। নির্বাচনের প্রাকালে ইসলামী দলগুলোর মধ্যে গড়ে ওঠা এক বক্স নীতি ও তার ভিত্তিতে 11 দলীয় জোট ছিল এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক ইসলামী দলের এই জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল ভোট বিভাজন ঠেকানো, সমর্থকদের ঐক্যবদ্ধ রাখা এবং বড় দুই রাজনৈতিক শক্তির বিপরীতে একটি কার্যকর তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। কিন্তু আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোয় এই জোট ভেঙে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে এসে এককভাবে 259 আসনে প্রার্থী দেয়। এর ফলাফল শুধু দলটির জন্যই নয়, বরং পুরো ইসলামী রাজনীতির জন্যই বড় ধরনের ধাক্কা হয়ে আসে। এই জোট ভাঙনের তাৎপর্য বুঝতে হলে প্রথমেই আসন সমঝোতার বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। ইসলামী দলগুলোর মূল শক্তি ছিল তাদের নিবেদিত সমর্থক গোষ্ঠী। এদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আস্থাশীল এবং সাধারণত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখলে একাত্তা হয়ে ভোট দিয়ে থাকে। কিন্তু জোট ভেঙে যাওয়ায় সেই ভোট ব্যাংক স্বাভাবিকভাবেই বিভক্ত হয়ে পড়ে। একদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা, অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীরা, দুটি শক্তিশালী ধর্মভিত্তিক দল একই ভোটার গোষ্ঠীর কাছে ভোট চাইতে গিয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে ব্যালট বক্সে। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে এই বিভাজনের চিত্র আরও স্পষ্ট হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনের মধ্যে মাত্র একটিতে জয় পায়, বরগুনা 1 আসনে। অন্যদিকে জামায়াতে ইসলাম 228 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 68টিতে জয় পায় এবং এনসিপি 30টির মধ্যে 6টিতে জয় পায়। সংখ্যাগতভাবে জামায়াতের এই সাফল্য তুলনামূলক ভালো মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোট অক্ষুণ্ণ থাকলে এই ফলাফল আরো ভিন্ন হতে পারত। জামায়াত হয়তো আরো বেশি আসনে জয় পেত, একইভাবে ইসলামী আন্দোলনও একটির বদলে একাধিক আসনে বিজয়ী হতে পারত। পরিসংখ্যান বলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 11 দলীয় জোট পেয়েছে 43.9% ভোট, আর এককভাবে ইসলামী আন্দোলন 8.5% ভোট পেয়েছে। অন্যদিকে বিএনপি জোট পেয়েছে 46.6% ভোট। দর্শক, এই পরিসংখ্যান একটা বিষয় স্পষ্ট করে তোলে, শেষ পর্যন্ত জামায়াত আর ইসলামী আন্দোলন যদি একই সঙ্গে থাকতো তবে অনেক কিছুই বদলে যেত। কারণ কি জানেন? এবারে নির্বাচনে যেহেতু গণভোট ছিল এবং সেই ভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, সেক্ষেত্রে বিএনপি চাইলেই আপার হাউস তৈরি হতে পারে। আর তেমনটি হলে উচ্চকক্ষে জামায়াত জোট বাজিমাত করত। হিসাব পরিষ্কার,
পিআর পদ্ধতিতে জামায়াতের প্রায় 47 আর ইসলামী আন্দোলনের 8.5% নিয়ে তখন উচ্চকক্ষে বাজিমাত করত 11 দলীয় ঐক্য জোট। বিশেষ করে বরিশাল 5 ও 6 আসনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পরাজয় এই বিভাজনের সবচেয়ে বড় উদাহরণ। তিনি নিজে মাঠে নেমে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করলেও দুটি আসনের একটিতেও জয়ী হতে পারেনি। অথচ এই দুটি আসনের একটিতে জামায়াত সরাসরি প্রার্থী দেয় এবং অন্যটিতে জোট সঙ্গীকে ছেড়ে দেয় দাড়িপাল্লা প্রতীক। তবুও শেষ পর্যন্ত উভয় আসনই চলে যায় বিএনপির ঘরে। এখানে স্পষ্টভাবে বোঝা যায় ইসলামী ভোট বিভক্ত হওয়ায় লাভবান হয়েছে বিএনপি। যদি এই দুটি দল এক বক্স নীতিতে ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই আসনগুলোতে ফলাফল ভিন্ন হতে পারত। দর্শক, উদাহরণ হিসেবে আপনাদের দুটি আসনের তথ্য জানাতে চাই। শুরুতে বরিশাল 6 আসনের দিকে নজর দেওয়া যাক। এই আসনে লড়াই করেছেন ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল হোসেন খান। 81,087 ভোট পেয়ে তিনি আসনটিতে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রার্থী। আসনটিতে দাঁড়িপাল্লার মাহমুদুন নবী তালুকদার পেয়েছেন 54,533 ভোট আর 28,823 ভোট পেয়েছেন মুফতি ফয়জুল। যদি তাদের ভোট না ভাঙতো, এই ভোট যেত এক বাক্সে, সেক্ষেত্রে বিএনপি আসনটিতে হেরে যেতে পারত। এমন আরেকটি আসন বরগুনা 2, এখানেও একই পরিস্থিতি। আসনটিতে 90,648 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সুলতান আহমেদ পেয়েছেন 85,247 ভোট আর ইসলামী আন্দোলনের মিজান পেয়েছেন 16,463 ভোট। ইসলামী দলের জোট না ভেঙে গেলে এই আসনটিও জামায়াতের পক্ষে যেত। এমন অনেক আসন আছে যেগুলোতে জয়ী প্রার্থীদের খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। কোথাও 1 থেকে 1,500-এর পার্থক্যে হেরেছে জামায়াত। তবে জোট থাকলে সেগুলোতে জয় পেত ইসলামী জোটের প্রার্থীরা। এই প্রেক্ষাপটে বড় প্রশ্ন দাঁড়ায়, জোট অটুট থাকলে কি হতো? বাস্তবসম্মত বিশ্লেষণ করলে দেখা যায়, এক বক্স নীতি কার্যকরভাবে বাস্তবায়িত হলে ইসলামী দলগুলোর সম্মিলিত ভোট শক্তি অনেক আসনে কিং মেকার ভূমিকা পালন করতে পারত। বিশেষ করে যেসব আসনে প্রধান দুই দল বিএনপি ও অন্যান্য বড় রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি, সেখানে ইসলামী জোটের সম্মিলিত ভোটই ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখতে পারত। এতে একদিকে জামায়াতের আসন সংখ্যা বাড়ত, অন্যদিকে ইসলামী আন্দোলন সংসদে একটি শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে সক্ষম হতো। কিন্তু বাস্তবতায় দেখা গেল, ইসলামী আন্দোলন 259 আসনে প্রার্থী দিলেও মাত্র একটিতে জয়ী হতে পেরেছে। এটি শুধু দলটির সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন নয়, বরং নির্বাচনী কৌশলগত সীমাবদ্ধতাও তুলে ধরে। বিপুল সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার অর্থ হলো দলটির পর্যাপ্ত জনবল, অর্থনৈতিক সক্ষমতা এবং মাঠ পর্যায়ের সংগঠন থাকা। কিন্তু বাস্তবে এই তিনটির সমন্বয় না থাকলে এত বড় পরিসরের নির্বাচনী লড়াই কার্যকর হয় না। অনেক আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা ছিল তুলনামূলক নতুন মুখ, যাদের স্থানীয় পর্যায়ে পরিচিতি এবং সংগঠনের শক্ত ভিত্তি ছিল না। ফলে ভোটারদের আস্থা অর্জন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। অন্যদিকে জামায়াত ইসলামীর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলটির দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো, নিবেদিত কর্মী বাহিনী এবং নির্বাচনী অভিজ্ঞতা তাদের 68টি আসনে জয় পেতে সহায়তা করেছে। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা একমত যে জোট অটুট থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারত। কারণ ইসলামী আন্দোলনের সমর্থকদের একটি অংশ জোট ভাঙনের পর দ্বিধায় পড়ে যায়, কাকে ভোট দেবে, জামায়াত না ইসলামী আন্দোলন। এই দ্বিধার সুযোগ নেয় বিএনপি, যারা অনেক আসনে সামান্য ব্যবধানে জয় পায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামী রাজনীতির সামগ্রিক ভাবমূর্তি। জোট ভাঙনের ফলে সাধারণ ভোটারদের কাছে ইসলামী দলগুলোর মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা এবং ঐক্যের অভাব স্পষ্ট হয়ে ওঠে। এটি তাদের প্রতি আস্থার সংকট তৈরি করে। অনেক ধর্মপ্রাণ ভোটার যারা মূলত ইসলামী দলগুলোর ঐক্য দেখতে চেয়েছিলেন, তারা হতাশ হয়ে বিকল্প শক্তির দিকে ঝুঁকেছেন। ফলে ইসলামী আন্দোলন ও জামায়াত দুটি প্রত্যাশার তুলনায় কম ভোট পায়। এই ফলাফলকে সম্পূর্ণ ব্যর্থতা হিসেবেও দেখার সুযোগ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা 1 আসনে জয় প্রমাণ করে যে সঠিক প্রার্থী নির্বাচন, শক্তিশালী স্থানীয় সংগঠন এবং কার্যকর প্রচারণা থাকলে দলটি এখনো জনগণের আস্থা অর্জন করতে পারে। একইভাবে জামায়াতের 68টি আসনে জয় তাদের সাংগঠনিক শক্তির সাক্ষ্য বহন করে। কিন্তু এই দুই শক্তি একত্রিত হলে যে রাজনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারত, তা বাস্তবায়িত হয়নি, মূলত পারস্পরিক সমঝোতার অভাবে। ভবিষ্যতের দিকে তাকালে এই নির্বাচনের ফল ইসলামী রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। প্রথমত, আসন সমঝোতা ও জোট রাজনীতিতে সিদ্ধান্তহীনতা সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয়ত, ভোট ব্যাংক বিভাজন শুধু আসন হারানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি দীর্ঘমেয়াদে রাজনৈতিক আস্থার সংকট তৈরি করে। তৃতীয়ত, বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হলে ইসলামী দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য অপরিহার্য। সবশেষে বলা যায়, এক বক্স নীতিতে গঠিত ইসলামী জোট ভেঙে যাওয়ার ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তার সরাসরি সুফল পেয়েছে বিএনপি। জামায়াত ও ইসলামী আন্দোলন উভয়ই আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসলামী আন্দোলনের, যারা 259 আসনে প্রার্থী দিয়েও মাত্র একটি আসনে জয় পেয়েছে। এই ফলাফল প্রমাণ করে, রাজনীতিতে শুধু আদর্শ ও সমর্থক থাকলেই যথেষ্ট নয়, কৌশল, ঐক্য ও সময়োপযোগী সিদ্ধান্তই শেষ পর্যন্ত জয় পরাজয়ের ফয়সালা করে দেয়। ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। বাংলাদেশে সত্যি অন্যরকম একটা নির্বাচন হলো। এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, বিএনপির চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। এটা বার্তা। দেখেন, আজকে কিছুক্ষণ আগে, তার কিছুক্ষণ আগে দুপুরে যে খবর সংবাদ সম্মেলনে, সেখানে তিনি বলেছেন ঐক্যের কথা। ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, কোনো বিভাজন না, ঐক্য। সেই ঐক্যের একটা প্রতিফলন ঘটানোর জন্যই তিনি আগামীকাল যাবেন বলে আজকে ঘোষণা দিচ্ছেন। এই মুহূর্তে সারা বাংলাদেশে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা হানাহানি করছে। ইতিমধ্যে 2জন মারাও গেছে। বাগেরহাটে একজন,
আর গতকালকে মুন্সিগঞ্জে একজন। এখানে যে রেশারেশি, সেই রেশারেশিটা ব্যাপক আকারে বিস্তৃত না হলেও ঘটনা তো ঘটেছে, এবং এটা ঘটতে পারে, কারণ গত 20-22 দিনের যেই ভাবে বিএনপিকে অ্যাটাক করা হয়েছে, মানে সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পর নেতাকর্মীরা চুপ করে বসে থাকার কালচার আমাদের এখানে নেই, কোথাও নেই। পাশের দেশ ভারতে দেখেন কয়েকশো মারা যায়, আমাদের এখানে হাতে গোনা 1-2 জন মারা গেছে। হান্নান মাসুদ এনসিপি তারা অভিযোগ করেছেন, তারপরে জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, এবং সম্ভবত সেই ক্ষোভটা জানতে পেরেছেন তারেক রহমান, এবং তার প্রেক্ষিতেই চটজলদি একটা মেসেজ সারা দেশে দেয়া যে যারা গত 20-22 দিন ধরে বিএনপিকে বা আমাকে যারা নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে, অসম্মানজনক উক্তি করেছে, আমি রিভেঞ্জ নিতে চাই না, প্রতিহিংসা নিতে চাই না, সবাইকে নিয়ে দেশটা করতে চাই, এই যে বার্তাটা যখন কি দলের চেয়ারম্যান নিজে করেন, তখন নিচের স্তরে আস্তে করে থেমে যায়। এই থামানোর একটা চেষ্টা বা আগে থেকে যে কমিটমেন্ট যে সবাইকে নিয়ে দেশটা গড়বো, তার একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তারেক রহমান আগামীকাল। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সারা দেশে একটা বার্তা পৌঁছে যাবে। এছাড়াও দেখেন আজকে সারা বিশ্ব, ইউরোপ, আমেরিকা তাদের পক্ষ থেকে বলেছে একটা সেরা নির্বাচন, 2008-এর পর এরকম নির্বাচন তারা দেখেনি, এবং বলছে এই নির্বাচনটা যেন উদাহরণ হিসেবে থাকে, এটাকে ধরেই সামনের নির্বাচনটা আরো ভালো করা। তাহলে এই নির্বাচন একটা ভালো নির্বাচন হয়েছে। এই ভালো নির্বাচনে কেন হানাহানি মারামারি হবে? যদি হানাহানি মারামারি হয় তাহলে শেখ হাসিনার আমলের নির্বাচনের সাথে এই নির্বাচনের পার্থক্যটা কোথায়? অর্থাৎ একটা গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক সংস্কৃতি এবং নির্বাচন নিরপেক্ষ হবে। আজকে তারেক রহমান কিন্তু বলেছেন আজকে সবাই মুক্ত, স্বাধীন, কিন্তু সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এটা অনুরোধ করেছেন। এইরকম চমৎকার নির্বাচনের পর হানাহানি মানায় না। এবং বিভিন্ন প্রান্তে দেখেছেন যে আজকে ব্যারিস্টার আরমান জামাতের ওই যে সানজিদা তুলির বাসায় গেছেন, তার মাকে নিয়ে হেঁটেছেন, মাও তার জন্য দোয়া করেছেন। আর অনেক জায়গায় হয় জামাতের প্রার্থী গেছে বিএনপির প্রার্থীর বাসায় নির্বাচিত, বিএনপির নির্বাচিত প্রার্থী গেছেন পরাজিত জামাতের প্রার্থীর বাসায়, মিষ্টি মুখ করেছেন। এমনকি আমির হামজার মতন মানুষও সে কাজটি করেছেন কুষ্টিয়ায়। বহু জায়গায় অন্তত 8-10-15টি উদাহরণ কিন্তু আছে, এবং সেটা একটা ভালো নজির স্থাপন হয়েছে। আজকে কেন্দ্রীয়ভাবে তারেক রহমানের এই ঘোষণা, এবং আগামীকাল নিশ্চয়ই তিনি যাবেন, এই যাওয়ার মধ্য দিয়ে সবাই মিলে, সরকার বিরোধী সবাই মিলে একটা ভালো সংসদ গড়ে তোলা, ভারত দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে দেশটা গড়ে তোলার যে আকাঙ্ক্ষা প্রত্যয় তারেক রহমানের আজকের এই অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে সেটা আবার প্রমাণিত হলো। দর্শক, নির্বাচনে ভূমিধস বিজয়ের পরে বিএনপি নির্বাচনের বিজয়ের একদিন পরে আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন, এবং তারেক রহমান সেখানে সাংবাদিকদের উত্তর দিয়েছেন, নিজের লিখিত বক্তব্য বলেছেন, সেখানে অনেক কথা বলেছেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন উত্তরে দুটো ব্যাপার সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে। এক, এবারের ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিএনপি কতটা করলো, আর এক, ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তারেক রহমান কি ভাবছেন। খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দুইটা প্রসঙ্গ, এবং এই দুইটা প্রসঙ্গের উত্তরে তারেক রহমান কি বললেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ যখন উঠছে তখন বিএনপি কতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেল, ভারতের সঙ্গে বিএনপি নতুন সম্পর্কের দিকে যাচ্ছে কিনা, বর্তমান সরকারের ভারত বিদ্বেষী রাজনীতি থেকে বেরিয়ে আসছে কিনা বাংলাদেশ। শোনা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিএনপি, পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ অনেককেই আমন্ত্রণ জানানো হবে, এরকম কথা যখন শোনা যাচ্ছে তখন আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি বিএনপির এই মন্ত্রিপরিষদের শপথে ভারতের প্রধানমন্ত্রী না আসলেও প্রধানমন্ত্রীর একজন হাই ভোল্টেজ প্রতিনিধি বাংলাদেশে আসতে পারেন। সেই সিগন্যাল ভারতীয় সাংবাদিকরা দিচ্ছেন। সেই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্কটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চলুন একটু জেনে দেখি ভারতের সঙ্গে সম্পর্ক এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারে বিএনপির ভাবনা কি, আর সংবাদ সম্মেলনে অন্য গুরুত্বপূর্ণ দু একটি কথা কি উঠে আসলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিজয়ের পরে বিএনপির প্রথম সংবাদ সম্মেলন, এবং সংবাদ সম্মেলন ফেস করলেন তারেক রহমান, সাথে সিনিয়র নেতাদের মঞ্চে তিনি রাখলেন। এটা একটা সৌন্দর্যের দিক ছিল যে বিএনপির টপ সিনিয়র নেতাদের তিনি মঞ্চে রেখেছিলেন। সেটা মানে একটু ভালো, মানে চোখে ভালো লাগার মতো ব্যাপার ছিল যে তারেক রহমান বিএনপির সিনিয়র নেতাদের সুসময়েও ভুলে যাননি। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারেক রহমান অনেক কিছু বললেন, নেতাকর্মীদের সারা দেশে শান্ত থাকার কথা বললেন। এরই মাঝে অভিযোগ উঠেছে সারা দেশে এনসিপি জামাত প্রচুর অভিযোগ করছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে। সেই ক্ষণে তারেক রহমান নেতাকর্মীদের শান্ত থাকতে বললেন। তিনি বললেন যে এই কারণে আমি কোনো বিজয় মিছিল যেন কেউ না করে সেই ব্যাপারটাও বলেছি, তার মতো করে তিনি এই বিজয়টাকে বর্ণনা করেছেন। কিন্তু এখানে সবথেকে মুখ্য ব্যাপার হয়ে উঠেছে দুইটা প্রশ্ন, যেটা ইন্ট্রোতেই বলেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভারতের সঙ্গে সম্পর্ক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যাপারে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা এসেছে মূলত প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দিন, যিনি এই মুহূর্তে ঠিকানায় খালেদ মুহিউদ্দিন অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকা থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন, আগে থেকেই তিনি জনপ্রিয়। সেই খালেদ মুহিউদ্দিন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন, সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।